আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান। নিজের বলার মতো ফাউন্ডেশন থেকে আজকের সেশন চর্চায় আমরা আলোচনা করছিলাম পার্টনারশিপ বিজনেসটা আসলে কিভাবে হবে আর কি, কিভাবে হতে হয় কিংবা কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি। আমি মোস্তাফিজুর, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আমাদের সেশন চর্চা ক্লাস শেষে আমরা কাউসার আলী ভাই সহ, কাউসার আলী ভাই, মাইনুল ভাই সহ, আমি সবার নাম মেনশন করতে গেলে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা আছি অনেকেই। আমরা কথা বলছিলাম যে পার্টনারশিপ বিজনেসের বিষয়টা। আচ্ছা চলেন আমরা, আমি সংক্ষিপ্তভাবে কিছু স্টাডি করেছি, বেশ আগের একটু কিছুটা ধারণা ছিল। স্টেক হোল্ডার কিন্তু দুই ধরনের হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে পার্টনারশিপ বিজনেস মানেটা কি। এটা আমি যদি সহজ বাংলায় বলি, আমি যদি ইংরেজি শব্দ চয়ন না করে বাংলা ভাষায় যদি আপনাদের বুঝাই বলি, তাহলে বুঝবো যে অনেকের ধারণা যে পার্টনারশিপ মানে 50-50, ধরেন আমি 50 ও 50, কিংবা এরকম হতে পারে যে 60-40, মানে তুইও টাকা দে আমিও টাকা দিলাম, ব্যাপারটা এরকম আর কি, দিয়ে একটা ব্যবসা শুরু কর। তো ব্যাপারটা এরকম যে সব ক্ষেত্রেই হবে এরকম না। পার্টনারশিপ বিজনেস অনেক ক্ষেত্রে হয়, মানে অনেক রকমভাবে হয়। যেমন দেখেন যে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো আপনাদের এলাকায় কিংবা জেলা সদরগুলোতে যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার আছে মেডিকেলের পাশে, এটার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ। দেখবেন যে এক একটা ডায়াগনস্টিক সেন্টারে 100-200 পর্যন্ত তার পার্টনার আছে। হ্যাঁ, কেউ 1%, কেউ একটা শেয়ার, কেউ 2টা শেয়ার, কেউ 5টা শেয়ার, এরকম নিয়ে তারা বিজনেস করতেছে। তো সেই ক্ষেত্রে আসলে পার্টনারশিপ বিজনেসের জন্য ইকুইটি, এই বিষয়টাই জাস্ট আমি আপনাদের আলোচনা করব। স্টেক হোল্ডারটা পরে করছি। আচ্ছা, এখন আপনি যদি একটা বিজনেস দাঁড় করান, মানে একটু ভালো করে বুঝবেন বিষয়টা, সেটা হলো যে আপনি একটা আপনার আইডিয়া নিয়ে আসলেন, সেটাকে আপনি অলরেডি দাঁড় করাইছেন, সেটা একটা ভ্যালু আছে। ধরেন আমার একটা বিজনেস আছে যেটা আমি 2 বছর ধরে রান করছি, তো সেটার একটা ভ্যালু আছে, কাস্টমার আছে, আমি অলরেডি একটা এক্সিস্ট করি আমি মার্কেটে, এবং সেটা মাস শেষে একটা নির্দিষ্ট রেভিনিউ আমার জেনারেট হয়, মানে লাভ আসে কিছুটা। এখন আমি কিন্তু 5 জনের কাছে গিয়ে আমার যদি ফান্ডিং দরকার হয়, ধরেন আপনার এখন 5 লাখ টাকা হলে আপনার বিজনেসটা বড় হবে এবং আপনি আরও বড় পরিসরে কাজ করতে পারবেন। তো আপনার ব্যবসাটা যদি 100% হয়, তাহলে আপনি এরকম ভাবলেন যে 100%-এর দাম কত। তো আপনি ধরলেন যে 100%-এর দাম 10 লাখ টাকা। তাহলে 100%-এর দাম যদি 10 লাখ টাকা হয়, তাহলে আপনি 1% শেয়ার নেবেন, বিক্রি করবেন, কিংবা 2% শেয়ার বিক্রি করবেন ফান্ড রেজ করার জন্য। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কারোর সামনে প্রেজেন্ট করলেন যে আমার ব্যবসা 20 লাখ টাকা দাম, আমার ব্যবসাটার দাম হচ্ছে 20 লাখ টাকা, আমার মান্থলি রেভিনিউ হচ্ছে এটা, টার্ন ওভার আমার এত। আপনার নির্দিষ্টটা আপনি তাকে জানালেন যে আমার এইরকম একটা লাভ হয়, আপনি দেখালেন, স্টেটমেন্ট দেখালেন। সে যদি আগ্রহী হয় তাহলে একটা নির্দিষ্ট একটা মানে আপনার শেয়ার সে কিনতে পারে, এবং তার বিনিময়ে আপনাকে ওই রকম পার্সেন্টেজ আপনি দিতে হবে। তার মানে এটা রিস্ক কম, আপনাকে তাকে বৃহৎ পরিসরে টাকা দিতে হবে না। 100% লাভ হলেও আপনি ও যত পার্সেন্ট আপনার শেয়ার কিনবে তত পার্সেন্টই হচ্ছে তাকে রেভিনিউ দিবেন আপনি। সে মোলামুলি করতে পারে। 20 লাখ টাকা আপনি বলছেন না এত রেভিনিউ, এত এই রেভিনিউ 20 লাখ টাকা ভ্যালু হতে পারে না, আমি 10 লাখ টাকা ভ্যালুয়েশন দিব এটার, এবং আমি 2% কিংবা 5% আমি ইকুইটি নিব। এইভাবে কিন্তু আপনাকে প্রস্তাব রেডি করতে হতে পারে, যারা অলরেডি ব্যবসায়ী আছেন তাদের জন্য এই কথা। আর যারা নতুন পার্টনারশিপ করতে যাচ্ছেন, কিংবা আপনি একদম ব্যবসাতে নতুন, মানে কিছুই করেননি এতদিন, হয়তো আপনার আইডিয়া আছে, মানে আপনার নাই, কি বলে হচ্ছে, পুঁজি নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি ওই যে বললাম, স্যার যেটা বলেছে সেটা হলো অনেক দিন ধরে ব্যবসা করতে চাচ্ছেন, এরকম টাইপের মন মানসিকতা ঠিক আছে, এরকম টাইপের মানুষের সাথে উঠা বসা করছেন, দীর্ঘ রিসার্চের পরে একটা মানুষকে সিলেক্ট করতে পারেন যে তার হয়তো বা টাকা আপনি বার্ন করতে পারেন, মানে খরচ করতে পারেন, এবং খরচ করে আপনি ওই আইডিয়াটা এক্সিকিউট করতে পারেন। তবে যে শ্রম দিবে, যে আইডিয়া নিয়ে আসবে, যে সমস্ত কাজ দেখাশোনা করবে, তার ভাগ আর যে টাকা দিয়ে করবে, আমরা আবেগী হয়ে 50-50 করে ফেলে, এটা কখনোই করবেন না। তো এখানে একটা পার্সেন্টেজ তাকে বোঝাতে হবে যে তুমি তো টাকা দিচ্ছ, তুমি 10% নাও। 10% নাও, তোমার এই ইনভেস্টমেন্টটা 10% হারে তুমি মানে করলা, এবং আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি 90% নিব। এইভাবে আপনি মূলামূলি করতে পারেন। অবশ্যই এটা প্রথমের দিকেই করবেন, পরে আবার এটা করতে যায় না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা তাহলে ব্যাপার হলো। আরেকটা বিষয় হচ্ছে যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যারা সময় দিবে কিংবা ওই বিজনেসে শ্রম দিবে, তাদের একটা নির্দিষ্ট স্যালারি জেনারেট করতে হবে। আমরা এটা অনেক সময় ভুল করি যে আমারই তো বিজনেস, আমি আবার কি নিব, এটা ভুল। আপনি কি করবেন যে আপনার ধরেন 5 জন পার্টনার আছে,
5 জনের ভিতরে 5 জনই সময় দিতে পারতেছে না, আপনার 3 জন সময় দিচ্ছেন, তাহলে আপনার 3 জনের একটা স্যালারি থাকতে হবে। যদি আপনারা 3 জনই না থাকতেন তাহলে হয়তো কি যে ওই জায়গাতে আপনার একটা এমপ্লয়ি লাগতো, তাই না? ওই এমপ্লয়ির বেতন কত হতো সেইটা আপনাকে অবশ্যই বের করতে হবে, তা না হলে আপনি গ্যাপে পড়ে যাবেন। তো এই যে সিম্পলি যে পার্টনারশিপের যে ব্যাপারগুলো আমি বললাম, যারা এত কিছু ছ্যাঁকা খাওয়ার পরেও আগ্রহী যে পার্টনারশিপে যাব, আমার মূলধন কম, তারা কিন্তু চাইলে এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন। এবার আসেন যে স্টেক হোল্ডার কেমন হতে পারে। 2 ধরনের আছে, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল স্টেক হোল্ডার কারা? এমপ্লয়িজ। আপনার যারা এমপ্লয়ি আছে তারা ইন্টারনাল স্টেক হোল্ডার। যেহেতু আপনি তাকে একটা রেভিনিউ দেন, মানে মাস শেষে সেটা বেতন দেন, স্যালারি দেন, তাহলে অবশ্যই সেটা ইন্টারনাল, মানে বাইরের কেউ তো আপনাকে ওই টাকার ভাগ বসায় না, আপনার এমপ্লয়িরাই কিন্তু নেয়। যত টাকায় রেভিনিউ হোক না কেন, আর হোক আর না হোক, তারা ভাগ নেয়। আচ্ছা, একটা পার্সেন্টেজ আকারেই নেয় আর কি, যে আমি 10,000 দিব, আমি 20,000 নিব, এরকম। ম্যানেজার, ওই কোম্পানিটা যে ম্যানেজ করবে, আর অনার্স যারা ব্যবসাকে মানে অন করেন আর কি। তো প্রবলেমটা হলো কি, ম্যানেজার এবং অনার্সের ভিতরে আমাদের পার্থক্য বুঝি না আমরা। কীরকম? যেমন দেখেন জ্যাকমা, আপনারা হয়তো বা শুনছেন জ্যাকমা আলিবাবা কর্পোরেশন থেকে কি হয়েছে, মানে চাকরি ছেড়ে দিচ্ছে আর কি। তো এখন আমরা ভাবি আর হাসি যে উনারই তো প্রতিষ্ঠান, উনি আবার চাকরি ছাড়েন কীভাবে, ব্যাপারটা এরকম। তো আসলে এরকম না, আলিবাবা একটা গ্রুপ অফ কোম্পানি, তাই না? তো এখন যিনি তৈরি করেছেন ওই কোম্পানি, তার নির্দিষ্ট অবশ্যই একটা শেয়ার আছে, যে আমার 30% শেয়ার আছে। যতদিন উনি বাঁচবেন না, ওনার ফ্যামিলি, তার ফ্যামিলি, তার ফ্যামিলি, এরকম চলতে থাকবে। ওই 30% শেয়ারের যে টাকাটা রেভিনিউ করবে, যদি আলিবাবা গ্রুপ যে টাকা লাভ করবে, সেই টাকার থেকে 30% দিবে। তো উনি পদে থাকতেও পারেন, মানে যেমন ম্যানেজিং ডিরেক্টর কিংবা পরিচালক, উনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন। থাকলে তার ম্যানেজিং ডিরেক্টরের জন্য যে রেভিনিউ কিংবা যে স্যালারি হয় সেটা উনি পাবেন। আর যদি না থাকেন, উনি যদি রিজাইন করেন, তাহলে উনি যেহেতু একজন অনার্স, মানে কিংবা একটা স্টক আছে ওখানে, একটা শেয়ার আছে ওনার, সেই শেয়ার মাফিক ওনারা কী করবেন, টাকা নেবেন আর কি। তো ব্যাপারটা এরকম, যে বিজনেস করেন তারা প্রথম থেকেই একটা আইডিয়া করেন যে আমি সারা জীবন এই বিজনেসটা পরিচালনা করব না, আমি একসময় এটা ছেড়ে দিব। তা না হলে তো আপনি জীবন অতিবাহিত করতে পারবেন না, সারা জীবন কি রোবট হয়ে থাকবেন? এই জিনিসটা আমিও বুঝতাম না বলেই আমি এত বছর ধরে আমি বিজনেসের প্ল্যান করি নাই। আমি র্যান্ডমলি ভাবছি যে আমি বড় হব, আমি সফল হব এক সময়, আমি কাজ করতে করতে মরে যাব। ব্যাপারটা এরকম না, এরকম না, মোটেও না। আপনি কি করবেন, আপনি একটা প্ল্যান করবেন দীর্ঘমেয়াদী, সেটা হলো যে আমি একসময় অবসরে যাব। আপনি ব্যবসা করছেন তো কি হয়েছে, মানে সরকারি চাকরিজীবী যখন অবসরে যায়, আমি ব্যবসা থেকে অবসরে যাব, তবে আমি একটা কোম্পানি দাঁড় করাই যাব। তখন হবে কি, যে আমি সেখান থেকে টাকা ঠিকই পাবো, আমাকে কোনো দায়িত্ব নিতে হবে না, আমি দেখতে যাব না কে কী করতেছে না করতেছে, আমি দেখতে যাব না, কিন্তু আমি ঠিকই মাস শেষে টাকা বুঝে নিব। তো এই জিনিসটাকে আপনাকে প্ল্যান সেট আপ করতে হবে, দায়িত্ব বন্টন করতে হবে, এবং সেটা হতে পারে আপনার স্টেক হোল্ডার হতে পারে, মানে আপনার ব্যবসার অংশীদার, অথবা এমপ্লয়ি হতে পারে সে, যে তাকে আপনি দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা হ্যান্ড ওভার করেছেন। তো এইটা 100% আপনাকে প্ল্যান করতে হবে, এখন থেকেই প্ল্যান করতে হবে, যদি আপনি বড় পরিসরে চিন্তা করেন। এখন অনেকেই ভাবছেন যে আমি তো ছোটো ব্যবসায়ী ভাইয়া, এখনই এই সমস্ত চিন্তা করার দরকার আছে না। দরকার আছে, আপনার ব্যবসার ভিতরে ইউনিকনেস থাকতে হবে। আপনি যদি সারা জীবন মধু, তারপরে অর্গানিক ফুডস নিয়ে যদি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে আরও ইউনিকভাবে ভাবতে হবে, যে আমি এটাকে সিগনেচার আইটেম বানাবো এবং এটা নিয়ে আমি বড় পরিসরে চিন্তা করব। দেন তাহলেই না আপনি হচ্ছে একটা বড় ব্যবসায়ী হবেন। আচ্ছা, এবার আসেন এক্সটার্নাল, আমার যে শেষ পার্ট, এক্সটার্নাল স্টেক হোল্ডার্স কারা? দেখেন, সাপ্লায়ারও কিন্তু আপনার কাছ থেকে কিছুটা প্রফিট গেইন করে, তাই না? আপনাকে কিছু সাপ্লাই করছে, তার প্রফিট না হলে কি আপনাকে মাল দিবে? তো আপনার সাথে ব্যবসা করছে না সেও কিন্তু একটা স্টেক হোল্ডার। আপনি যদি মাল নেওয়া তার কাছ থেকে বাদ দিয়ে দেন, যে ঠিক আছে তোমার কাছ থেকে মাল নিব না, তাহলে কিন্তু তার ওই যে লাভটা জেনারেট হবে, যে প্রফিট জেনারেট হবে, সেটা কিন্তু আর হবে না, তাই না? তো সাপ্লায়ারও কিন্তু আপনার সাথে জড়িত। তো সেই জন্য সাপ্লায়ার যেমন আপনাকে কেয়ার করবে, আপনিও সাপ্লায়ারকে কেয়ার করবেন। তারপরে সোসাইটি, সমাজ, আপনি যেখানে আপনার ব্যবসা দিচ্ছেন, ব্যবসা গোছায় নিচ্ছেন, সেই সমাজও কোনো না কোনোভাবে কিন্তু আপনার এটার হোল্ডার। কীভাবে, আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। আপনারা বোরিং হচ্ছে না তো? আমি মনে হয় একটু বেশি কথা বলতেছি। সব শুনতেছেন সবাই? আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, ফাইন। না, আমি কিছু টেকনিক্যাল কথা বলতেছি তো অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে আর কি। যাই হোক, তো এগুলো জানার দরকার আছে, যারা ব্যবসা নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, সিরিয়াস, তাদের জানার দরকার আছে। তো সামাজিকভাবে কিভাবে দায়বদ্ধ থাকে, আপনি যে সমাজে আপনি ব্যবসাটা গ্রোথ করছেন। আপনি কি জানেন যে তৃণমূল, ভারতের মমতা ব্যানার্জি,
তিনি টাটা কোম্পানির একটা ন্যানো যে গাড়ি আছে সেটার জন্য একটা নির্দিষ্ট জায়গায় জমি কিনে সেটা ওখানে একটা ফ্যাক্টরি বানাবে। এই আন্দোলন থেকে উনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আপনার এটা নিয়ে একটু স্টাডি পড়েন তাহলে বুঝবেন। উনি একটা আন্দোলন করেছিলেন যে এই জায়গাতে বন কেটে কিংবা ফসলি জমি ইয়া করে আপনারা কেন এটা বানাবেন, এটা একটা আন্দোলনে উনি না রাস্তায় নেমে গেছিলেন। তারপরে আস্তে 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 হতে হতে তিনি মানে এই হচ্ছে আপনার কলকাতার তিনি মানে মুখ্যমন্ত্রী। তা আমি মানে কেন বলতেছে এটা সোসাইটি, সেটা হলো যে আপনি যেখানে ব্যবসা পরিচালনা করতেছেন সেই তার আশেপাশে আপনাকে কিছু সামাজিক কর্মকাণ্ড করতে হবে 100%। এতে করে আপনার মানুষজন আপনার প্রতি পজিটিভ একটা হাইভ থাকবে, এবং আপনি সমাজের যদি সাপোর্ট না থাকে আপনি কখনো একঘরে হয়ে ব্যবসা করতে পারবেন না। সেজন্য সামাজিকতা বজায় করতে হলেও কিছু সামাজিক কর্মকাণ্ডে আপনাকে অংশগ্রহণ করতে হবে, এবং তাদের কাছ থেকে আপনি কিছু বেনিফিটও নিতে পারবেন, তাই না? এই যে পজিটিভ হাইভটা, এটাও কিন্তু একটা বিশাল একটা হচ্ছে বেনিফিট আপনার কোম্পানির জন্য। গভর্নমেন্ট অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে, আপনাকে গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনে যে অনুযায়ী আপনাকে চলতে হবে, ব্যবসা পরিচালনা করতে হবে। তারাও কিন্তু আপনার ব্যবসার অংশীদার। আপনি যখন থেকে বড় ব্যবসায়ী হবেন তখন থেকে গভর্নমেন্টের অনেকগুলো রুলস রেগুলেশনের ভিতরে আপনাকে যাইতে হবে, এবং গেলে কিন্তু তারাও কিন্তু আপনার ব্যবসার অংশীদার। আপনি আজকে হয়তোবা ছোট ব্যবসায়ী, আপনাকে গভর্নমেন্ট সেভাবে চার্জ করছে না, যখন আপনি বড় ব্যবসা পরিচালনা করবেন তখন অবশ্যই গভর্নমেন্ট আপনার অংশীদার হয়ে যাবে। তারপরে ক্রেডিটর্স। এখন দেখেন আপনার ইনভেস্ট বিভিন্নভাবে হতে পারে। কেউ বললো যে ভাই আমি 100 টাকা তোমার কোম্পানিতে ইনভেস্ট করবো, 100 টাকার বিনিময়ে তুমি আমাকে কি করবা, কি দিবা। তো এই 100 টাকা হচ্ছে আপনি দেখবেন যে আপনি যদি স্টক মার্কেটের সম্পর্কে একটু হলেও ধারণা থাকে আপনার, তাহলে বুঝবেন যে স্কয়ার বলেন, ইউনিলিভার বলেন, বড় বড় কোম্পানির কিন্তু একটা স্টক আছে, এটা একটা দাম আছে, যে এই একটা শেয়ারের দাম 100 টাকা কিংবা 50 টাকা কিংবা 150 টাকা এরকম। তা আপনি কতটা শেয়ার কিনবেন? ধরেন আপনি 100টা শেয়ার কিনছেন, তো ওই 100 টাকার দরে আপনি 100টা শেয়ার কিনে যত টাকা হয়েছে আপনার, সেটা যদি আপনার ইউনিলিভার কোম্পানি কিংবা স্কয়ার কোম্পানির বেনিফিট হয়, ওই দরে আপনি লভ্যাংশ পাবেন। যেমন আপনার স্টকের দাম আজকে ছিল 49 টাকা, কালকে হয়ে গেছে 50 টাকা, তাহলে প্রতিটা স্টকে আপনি 1 টাকা করে লাভ পাবেন যদি আপনি বিক্রি করেন তখন। আর আপনি যদি রেখে দেন তাহলে হবে কি যে আস্তে আস্তে ওই স্টকের দাম বাড়তেও পারে, আবার আস্তে আস্তে সেই স্টকে সব থেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অ্যাপল কোম্পানি। যে আপনার যে আইফোন চালান না, এটা ধরেন যখন এটা শুরু হয়েছে তখন যে স্টকের দাম ছিল, এখনকার স্টকের দামের পার্থক্য আপনারা একটু ইন্টারনেট করে জেনে নেবেন, দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। সেই সময়ের একটা স্টকের দাম কত ছিল আর এখন কত দাম। তো এই জিনিসটা কিন্তু খুবই ইফেক্টিভ। আপনি যখন বড় পরিসরে চিন্তা করবেন তখন আপনার ফান্ডিং নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনার প্রচুর পরিমাণে ইনভেস্ট মানুষ করতে চাইবে। তবে একটা বিষয় শুধু মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনার যে কোম্পানি, যে মাঝখানে আমি যেটা দেখাচ্ছি কোম্পানি, এই কোম্পানিটা কতটুকু প্রফিটেবল কিংবা কতটুকু মানে সমৃদ্ধ। আমি যে কোনো বিষয় নিয়ে মানুষের সামনে যাইতে পারবো না, আমাকে আগে কোম্পানির বেসটা, আমার কোম্পানির ভিত্তিটা, আমার ইউনিকনেস, আমার ব্যবসার কোয়ালিটি, আমি কি চিন্তা করতেছি, আমি কিভাবে চিন্তা করতেছি, এটা সুদূর প্রসারী কোনো প্রভাব আছে কিনা, কিংবা আমি আজ থেকে 5 বছর পর আমার এই বিজনেসে সাস্টেইন করবে কিনা, এই জিনিসগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তারপর এক্সিকিউট করবেন। অনেক সময় হয় কি যে আমরা বিজনেস না ভেবেই শুরু করি এবং কয়েক বছর বিজনেস করার পরে তারপর ওটা ধরে রাখি না। তো ওইটা তো আসলে ব্যবসায়ী হলো না, উদ্যোক্তা হলো না। উদ্যোক্তাদের চিন্তা হলো যে একসময় আমি টাইকুন হব, বিজনেস টাইকুন, আমি সারা জীবন উদ্যোক্তা হয়ে থাকবো না। এই জিনিসটা হলে তারপরে আপনার এই বিষয়গুলোর গুরুত্ব আসবে। তো শেয়ার হোল্ডার্স আমি তো অলরেডি বলেই ফেলছি, আর কাস্টমার তো অবশ্যই আপনার অংশীদার, সে কিনে তারও তো বেনিফিট হচ্ছে, আপনাকেও বেনিফিট দিচ্ছে। আপনার হচ্ছে এগুলো হচ্ছে কে বলা হচ্ছে এক্সটার্নাল স্টেক হোল্ডার। তো আমি কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করলাম আপনাদের সামনে, যে পার্টনারশিপ মানে অনেকেই ভাবেন 50-50, অনেকেই ভাবেন যে এই আমি একটা শেয়ার নিব, একটা শেয়ার নেবে, ব্যাপারটা এরকম। তো এটাকে যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি, তাহলে যদি পার্টনারশিপ করতে চাই আমরা কখনো, এবং যদি আমি এগুলো ভালো করে স্টাডি করে শুরু করি, আই থিঙ্ক আপনারা এই লসের কিংবা ঠেকে যাওয়ার সম্মুখীন হবেন না। দেখবেন একটা ব্যবসায়ী, সে মানে একটা পার্টনার আপনার বের হয়ে যেতে যাচ্ছে, আমার ভালো লাগতেছে না, তাকে আপনি স্বাচ্ছন্দ্যে বের করে দিতে পারবেন, কারণ আপনার আইডিয়া স্ট্রং, আপনার বিজনেস স্ট্রং। অসফলতা হয় কখন জানেন? যখন আপনার লাভটা না আসে, যে একটা সময় আর লাভ প্রফিট আসতেছে না, ব্যবসায়ী অমনোযোগী, আপনি সময় দেননি, সেও সময় দেয়নি, অন্যের হাতে আপনি দিয়ে রাখছিলেন, সে ভালো করে ম্যানেজ করে নাই। যদি আপনি একটু স্টাডি করেন দেখবেন যে এইগুলোই আসবে সামনে। সে সময় দেয়নি, মানে ওইটাকে ভালো করে যত্ন নেয়নি, মানে এক সময় মনে হয়েছে কি মুই হনুরে, এই ব্যবসা তো এইভাবেই চলবে, এভাবে অন্যের হাতে দিয়ে দিছে, আরেকজনকে বসে তুই দেখ বিষয়টা, এরকম করতে করতে কেউই দেখে নাই, ব্যবসাটা একসময় অসফল হয়ে গেছে, লস হয়েছে, তখন দুজনের ভিতরে রেষারেষি শুরু হয়েছে, ও বলবে ওর দোষ, ও বলবে ওর দোষ।
তো যাই হোক, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি কিছু ব্যাপার বললাম। ইকুইটির ব্যাপারটা আরেকদিন বলবো। ইকুইটি খুব সহজ। ধরেন আপনার ওই যে ফান্ড রাইজিং করার জন্য আপনার অনেক কোম্পানি আছে, বাংলাদেশেও আছে। আপনি যদি আপনার ব্যবসাকে ভালো করে প্রেজেন্ট করতে পারেন, তারা নির্দিষ্ট একটা ইকুইটি মানে ছোট শেয়ার মানে হোল্ডার হয়ে তারা আপনাকে বিনিয়োগ করবে, যে ঠিক আছে তুমি কি সুবিধা দিবে আমাকে, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। এই সুবিধাটা হচ্ছে প্রফিটের যে মার্জিনটা, আপনার যে মার্জিনটা আছে সেই মার্জিন থেকে সে একটা শেয়ার নেবে। আপনি টাকা দিলে তো আপনি আরও বড় করে তুলবেন ব্যবসাটা, তখন আপনার আরও বেশি লাভ হবে, তখন তো আরও শেয়ার বাড়বে। ব্যাপারটা এরকম আর কি। তো যাই হোক, সর্বোপরি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আই থিঙ্ক কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা সবাই মিলে সলভ করবো। জাহিদ ভাই মনে হয় শুনছেন, আমার যদি কোনো ভুল কিংবা কোনো প্রবলেম থাকে আপনি একটু ধরাই দিবেন, আর আশা করছি যে আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করছেন।